আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার মোজাক্কের হোসেন। তিনি আবার ইমিগ্রেশন স্পেশালিস্ট। ব্যারিস্টার মোজাক্কের হোসেন, থ্যাংক ইউ ফর কামিং ইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনার সাথে আমি পরিচয় করে দিচ্ছি একজন ল স্টুডেন্ট যিনি হবু ব্যারিস্টার। তার নাম হচ্ছে মাইশা পাশা এবং তার বাদবাকি পরিচয় আমরা তার মুখ থেকেই শুনবো। মাইশা, থ্যাংক ইউ ফর কামিং ইন, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। লেট মি স্টার্ট উইথ ইউ ব্যারিস্টার মোজাক্কের হোসেন। আপনার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি কোথায়? জি, আমার দেশের বাড়ি হচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জ, প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন লোকালিটিতেই। তারপরে আমি ঢাকার নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে লয়ের উপরে গ্রাজুয়েশন, তারপরে ইউকেতে পড়াশোনা করেছি আপনার ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটন, এন্ড দেন আপনার যে ইনস অফ কোর্ট স্কুল অফ ল থেকে আপনার বিভিসি বা বার ভোকেশনাল কোর্স, আইসিএসএল যাকে বলা হয়, ইটস নো লঙ্গার এক্সিস্ট। এটা লন্ডন স্কুল, আপনার স্কুল অফ ল হয়ে গেছে সিটি ইউনিভার্সিটির অধীনে এখন। এবং আপনার I was called to the bar by the Honorable Society of Lincoln's Inn in 2006. Right. So I have been a barrister since 2006. Right. Lincoln's Inn যখন কল টু দ্য বার হয়, সবাই আমরা উইক টুইক পরে একটু অন্যরকম পরিবেশে থাকি। আজকে আমরা আপনাকে সেই পরিবেশে নিয়ে যেতে চাই। মাইশাকে আমি অনুরোধ করব যদি তুমি স্যারকে একটু হেল্প করো এই যে উইকটা পড়ার জন্য। হ্যাঁ, পুরা হয়তো কি লাগানো নিজেই পড়ে নেই। আচ্ছা, ঠিক আছে, রাইট, ওকে, ফাইন, থ্যাংক ইউ, গুড গুড। আমি এখন স্টুডেন্টের কাছে একটু ফিরে যেতে চাই। তুমি কোথায় পড়াশোনা করছো মাইশা? আমি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ নর্থে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে ফার্স্ট ইয়ার করছি। ফার্স্ট ইয়ার করছো? তাহলে তোমাকে আরো 2-3 বছর পাড়ি দিতে হবে ব্যারিস্টার হওয়ার জন্য। তুমি হবো ব্যারিস্টার, উই ক্যান সে, রাইট। তুমি ল পড়তে আসছো কেন? আমি সিন্স আই ওয়াজ ইয়াং, আমি হচ্ছে দ্য প্রফেশন অফ ব্যারিস্টার আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল যে একটা রেসপেক্টফুল একটা ক্যারিয়ার। প্লাস আমাদের কান্ট্রিতে অনেক মানুষ আছে যারা ভয়েসলেস অ্যান্ড অনেক ভালনারেবল, তাদের পক্ষে তারা কথা বলতে পারে না সচরাচর। So I always thought if I become one of the people in the legal industry, arena, I could like raise their voice, ওনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো এভাবেই আর কি আমার ল। তোমার ফ্যামিলিতে কেউ লয়ার আছেন? না, আমার ফ্যামিলিতে কেউ লয়ার নেই। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি এই বাংলা ভিশনের মাধ্যমেই। তো তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি তোমাকে রেফার করে 2জন অসহায় মানুষ যারা ফিস দিয়ে আইন আশ্রয় নেওয়ার সুযোগ কম থাকবে, তাদেরকে তুমি হেল্প করবে কিনা? অবশ্যই, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস আই এম স্টাডিং ল। অ্যান্ড আমি যদি আমার কান্ট্রির মানুষদেরকে হেল্প না করতে পারি যারা টাকার কারণে হচ্ছে পাচ্ছে না তাদের জাস্টিসটা, তাহলে আসলে এটা একটা ব্যর্থতা হবে আমার জন্য। থ্যাংক ইউ মাইশা। আমি এখন ব্যারিস্টার মোজাক্কের হোসেনের কাছে চলে যাচ্ছি। আমরা উইল টক অ্যাবাউট ইমিগ্রেশন ল টুডে, নাথিং এলস, ওকে? আমাদের ইউকেতে অনেক ব্যারিস্টার আছেন যারা ইমিগ্রেশন অলসো আদার এরিয়া অফ ল নিয়ে প্র্যাকটিস করছেন। তো আজকে আমি 2জনের বিষয়ে কথা বলবো, ব্যারিস্টার আবুল কালাম, ব্যারিস্টার আলিমুল হক লিটন, যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করছেন আর অন্যান্য বিষয়ে প্র্যাকটিস করছেন, বাট স্পেসিফিক্যালি আজকে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। তাদের ইন্টারভিউ আমি নিয়েছি লন্ডনে। লেটস সি দ্য ইন্টারভিউ। তাদের ইন্টারভিউটা একটু দেখে আসি, তারপর আমরা কথা বলছি। বাংলাদেশে মানুষে আসার জন্য কোন কোন এরিয়াটা এখন ওপেন আছে, কিভাবে আসতে পারে এবং কোন কোন ক্যাটাগরিতে আসতে পারে একটু বলেন। আসলে ইমিগ্রেশনের অনেকগুলো ভেরি ওয়াইড। বর্তমানে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি চাইলে আসতে পারবেন, যে কোনো এমপ্লয়ার যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, স্পন্সরশিপ। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে স্টুডেন্ট ভিসাও কিন্তু এখন প্রচুর, আপনি চাইলে স্টাডি করতে পারবেন। আর এজ এ ভিজিটার, যেটা ফ্যামিলি ভিজিটার বা জেনারেল ভিজিটার, ভিজিটটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, যে কোনো লোকজনই বাংলাদেশ থেকে আসতে পারবে। আর অন্যান্য যে ফ্যামিলি ভিসা, স্পাউস ভিসা যেগুলো, এগুলো ঠিক আছে। বিভিন্ন ধরনের যদি প্রোগ্রামে আসতে চান বা শর্ট টাইম স্টাডি আছে, বা ডাক্তাররা অনেক সময় শর্ট টাইম কোর্সের জন্য আসতে পারে। There are number of opportunity for those who
আর ইন বাংলাদেশ যদি আসতে চান কেউ, যদি কোনো ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করেন বা কোনো জায়গায় করেন, ভালোভাবে দেখে নেবেন যে কোম্পানি যেটাতে আপনি আসতে চাচ্ছেন সেই কোম্পানিটা ভায়াবল কিনা। আমি বাংলাদেশ থেকে একজন সাধারণ মানুষ হিসাবে আমি বুঝবো কিভাবে যে এটা ভালো কোম্পানি, এটা খারাপ কোম্পানি? ব্রিটেনের একটা সুবিধা হচ্ছে যে যত সব কোম্পানি আছে সবগুলো কোম্পানি কিন্তু পাবলিক ডকুমেন্ট, অর্থাৎ আপনি টাইপ করলে, অনলাইন টাইপ যদি করেন কোম্পানি হাউসে গিয়ে, তাহলে যে কোনো কোম্পানির নাম দিলে আপনি ওই কোম্পানির যে পজিশন, কবে সেটা কোম্পানির রেজিস্ট্রেশন, তার কোম্পানির ক্যাপিটাল কীরকম, অ্যাসেট কীরকম, এমপ্লয়ি কেমন, আপনি এন্টায়ার ইনফরমেশন কোম্পানি হাউসে গেলে পাবেন। এখন ওয়ার্ক পারমিটের এমপ্লয়ার খুঁজে পাওয়ার কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশ থেকে, নাকি আপনাদের সাথে যোগাযোগ করতে হবে? আজ তো নেটের যুগ, আপনি চাইলে কমিউনিকেশন করতে পারেন বাংলাদেশ থেকে, সরাসরি এমপ্লয়ারকে খুঁজতে পারবেন। আপনার যদি ইউকেতে কোনো রিলেটিভ থাকে তাদেরকে বলবেন যোগাযোগ করতে, খুঁজে বাই করতে। আমরা এখন আসছি চান্সারি সলিসিটাসে, আমরা কথা বলবো এই চেম্বারের প্র্যাকটিশনার ব্যারিস্টার আলিমুল হক লিটনের সাথে। এই ইমিগ্রেশন সেক্টরে আসলে কোন কোন সেক্টর এই দেশে শর্টেজ অকুপেশন হিসাবে? কিছুদিন আগে ওয়ার্ক পারমিটের একটা যে মেইন সেক্টর চলে গেছে সেটা কেয়ার ভিসা প্রচুর আসছে। আর যেটা আপনি বললেন শর্ট অকুপেশনালিস্ট বা অন্যান্য হাই স্কিল মাইগ্রেশনে, এটা কিন্তু সব সময়ের জন্য চালু আছে। শর্ট টার্মের মধ্যে ইনোভেশন ভিসা আছে এবং একটা কনস্ট্রাকশন ভিসা আছে। এই কনস্ট্রাকশন ভিসায় কিন্তু এখন প্রচুর লোক আসবার সুযোগ আছে। আচ্ছা, ওয়ার্ক পারমিট ভিসা যখন আসবে, এসে এই দেশে সেটেলমেন্ট হওয়ার প্রক্রিয়াটা কি? এই সেটেলমেন্টের প্রক্রিয়াটা আসলে সবসময়ই মেইনলি 5 বছরের জন্য হয়। কিছু ভিসা আছে, হাই স্কিলের কিছু সেক্টর আছে, স্পেশালি বাংলাদেশ থেকে খুব একটা আসে না, ইন্ডিয়ান থেকে বিশেষ করে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে রিক্রুট করে, অনেক ক্ষেত্রে 3 ইয়ার্সের মধ্যেই কিন্তু তারা সেটেলমেন্টের জন্য ফুলফিল করে, রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তারা পারে, তাদের ফ্যামিলি সবাই পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ওয়ার্ক পারমিট হাই স্কিল মাইগ্রেশনে এটার নিয়ম হলো 5 ইয়ার্স। প্রিয় দর্শক, আমরা ইন্টারভিউটা দেখে আসলাম। ব্যারিস্টার আলিমুল হক লিটনকে যখন প্রশ্ন করেছিলাম, আপনি তো নিশ্চয়ই দেখেছেন, তখন বলেছেন যে ইউকেতে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট, ইনোভেশন অ্যান্ড কনস্ট্রাকশন ভিসা নিয়ে যাওয়ার সুযোগ আছে। আপনি এই বিষয়ে কাজ করেছেন, কোনো অভিজ্ঞতা আছে? স্কিল ওয়ার্কের অধীনে জি, আমি অসংখ্য কেস এগুলো ডিল করেছি। তো স্কিল ওয়ার্কারে হচ্ছে আপনার ইউকের যে মানে প্রিন্সিপাল দুটো আপনার জিনিস বা ক্রাইটেরিয়া আগে ফুলফিল করতে হয়, সেটা হচ্ছে একজন অ্যাপ্রুভড এমপ্লয়ার লাগবে। ওইখান থেকে একজন এমপ্লয়ার, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা বিজনেস অর্গানাইজেশন হতে পারে, বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠান। আগে একটু এক্সপ্লেইন করেন। অ্যাপ্রুভড বলতে হচ্ছে গভর্নমেন্ট থেকে আগে উনি বাহির থেকে লোক এমপ্লয় করবেন, শ্রমিক নেবেন বা এমপ্লয়ি নেবেন, এজন্য উনাকে হি অর শি অর দি ইনস্টিটিউট has to get the license from the home office. হোম অফিস থেকে আপনার লাইসেন্স নিতে হবে। তারপরে হচ্ছে অন দ্য বেসিস অফ দি আপনার ক্যাপাসিটি অফ দি বিজনেসের ধরন বুঝে, স্মল, মিডিয়াম, লার্জ, উনি কি পরিমাণ এমপ্লয়ি নিয়োগ দিতে পারবেন, ওই গভর্নমেন্ট যখন লাইসেন্স দেবে, হোম অফিস যখন লাইসেন্স দেবে, তখন এটা নির্ধারণ করে দেবে। অন দ্যাট বেসিস উনি এমপ্লয় করতে পারবেন। এখন ওইটা নির্ভর করবে কোন সেক্টরে উনি নিচ্ছেন। আচ্ছা, আমাদের দেশ থেকে রিসেন্ট কি হচ্ছে, আপনার হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে প্রচুর লোক আপনার গিয়েছেন। আরেকটা সেক্টর আছে, আপনি জানেন, আপনি যেহেতু নিজেও ইউকেতে ছিলেন, আমিও ছিলাম, সেটা হচ্ছে ক্যাটারিং ইন্ডাস্ট্রি। ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক যাচ্ছেন। সেখানে আমরা যেটাকে রেস্টুরেন্ট বিজনেস বলি, সেখানে হচ্ছে আপনার যারা রেস্টুরেন্টে কাজ করে, রেস্টুরেন্টের আবার দুটা সেকশন, একটা হচ্ছে আপনার ধরেন ইন্টারনাল, যেখানে হচ্ছে কুকিং হয়, আর যেখানে ফ্রন্টে হচ্ছে যেখানে কাস্টমার সার্ভিস জি জি জি। তো ভিতরে আপনার 4টা পোস্ট আছে জেনারেলি, সেটা হচ্ছে যেমন মনে করেন শেফ বা মাস্টার শেফ, তারপর হচ্ছে তান্দুরি শেফ, তারপর হচ্ছে কুক এন্ড কিচেন পোর্টার, এই 4টা সেক্টর। তো মেজর যে রিকোয়ারমেন্টটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট আছে। কত এটা? এটা হচ্ছে, এটাকে বলে B1 হচ্ছে এটা CEFR লেভেল। B1 CEFR হচ্ছে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ ল্যাঙ্গুয়েজ বলে, পুরো ইউরোপে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছে। এটা ইফ ইউ আপনার কম্পেয়ার এই CEFR-টাকে IELTS এর সাথে যদি কম্পেয়ার করি, এটা খুব সম্ভব 4.5-5 এর মধ্যে পড়বে, 4.55 এই ধরনের। ব্যারিস্টার আলিমুল হক লিটনকে যখন আমি ইন্টারভিউ করেছিলাম, উনি বলেছেন যে ওয়ার্ক পারমিটে যখন আপনি যাবেন ইউকেতে, সেখান থেকে আপনি সেটেল হওয়ার একটা সুযোগ আছে। আপনি যদি ইউকেতে ওয়ার্ক পারমিটে 5 ইয়ার্স লিগ্যালি কন্টিনিউ করেন, এর মধ্যে আপনার কোনো ধরনের
আপনার ব্রেক না হয়, তাহলে আফটার 5 years ইউ ক্যান অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট। ওটা ইউকের ইমিগ্রেশন লতে বলে ইনডিফিনিট লিভ টু রিমেইন বা ILR, ইনডিফিনিট লিভ টু রিমেইন। আমরা জেনারেলি বলি যে সেটেলমেন্ট। জি 5 years পরে, হ্যাঁ হি ইজ কারেক্ট, যিনি অ্যাডভাইস করেছেন হি ইজ কারেক্ট যে 5 years পরে সেটেল হওয়া যায়। প্রিয় দর্শক, আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি। দর্শক, ফিরে আসছি আমরা বিজ্ঞাপন বিরতি থেকে। ব্যারিস্টার মোজাক্কের হোসেন, আপনার কাছে আবার একই প্রশ্ন। ব্যারিস্টার আবুল কালাম, যিনি আমাকে যাকে আমি ইন্টারভিউ করেছি, তিনি ব্যারিস্টার আলমুল হক লিটনের মতোই বলেছেন সব কিছুই। প্লাস তিনি আরেকটা অ্যাড করেছেন যে ওখানে যখন আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন, সেই যে কোম্পানি আপনাকে স্পন্সর করেছে সেই কোম্পানির ডিটেলস দেখার আপনার সুযোগ আছে। তাহলে সেটা ডিটেলস দেখার যে তো সুযোগ আছে, মানুষ এজেন্টের কাছে কেন হুমড়ি খেয়ে পড়ে? এখন এটা হচ্ছে আমার যেটা হচ্ছে অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এইসব বিষয়ে যে ইমিগ্রেশন ল বা বিষয়গুলো তো টেকনিক্যাল। ধরেন আমরা যেভাবে একটু যেহেতু প্র্যাকটিস করি, আইন কানুন ঘাটাঘাটি করি, তাদের হোম অফিসের ওয়েবসাইট দেখি, জেনারেল সাধারণ মানুষ যারা, এরা ধরেন এইসব বিষয়ে তো অতটা অভিজ্ঞ না। এটা লেক অফ নলেজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের দেশের মানুষ দেখবেন বিদেশ যাওয়ার জন্য খুব প্রবণ। সে খুব তাড়াতাড়ি সহজেই মানুষকে বিশ্বাস করে এবং তার কাছ থেকে ধরেন সুযোগ বা সুবিধা নিতে চায়, নিজের থেকে চেষ্টা করেন ভালো একজন আইনজীবীর পরামর্শ নেবে। এইসব কারণে লেক অফ নলেজ। নতুবা আপনার এখন আপনার এই যে টেকনোলজির যে ডেভেলপমেন্ট হয়েছে এবং ইনফরমেশনের যে অ্যাভেলেবিলিটি, এতে আপনার খুব সহজেই এই যে আপনি যে প্রশ্নটা করলেন স্পেসিফিক্যালি যে এমপ্লয়ার আপনাকে নিচ্ছে, তার হোম অফিসের একটা আপনার লিস্টই আছে, এখানে লেখা আছে তাদের ইউকে ভিসাস এন্ড ইমিগ্রেশন। ওই ওয়েবসাইটে ঢুকলে ভিউ দ্য লিস্ট অফ এমপ্লয়ার্স, বা আরেকটা নামও বলে রেজিস্টার অফ স্পন্সর, এদের লিস্ট আছে। এবং ওইখানে আপনার কোন মানে এমপ্লয়ার এ রেটেড কে বি রেটেড, ওনার লাইসেন্স আছে কি না আছে, সব আপনি ইনফরমেশন। তার মানে আমি যদি ব্যারিস্টার কালামের স্টেটমেন্ট থেকে বলতে চাই, যদি আমি যদি কোনো এমপ্লয়ারকে খুঁজতে চাই, তার মানে আমি হোম অফিসের ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে লিস্ট অফ এমপ্লয়ার্স আমি যদি দেখি, তার মানে আমি ডিটেলস সব পেয়ে যাবো। মানে আপনি এমপ্লয়ার্সের ডিটেলস পাবেন। থ্যাংক ইউ। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ভিউয়ার্স, আমাদের যারা দর্শক আছে তাদের কাছ থেকে আমরা ইমেইলের মাধ্যমে প্রশ্ন গ্রহণ করে থাকি এবং তার প্রশ্নের উত্তরও দিয়ে থাকি। সেটা হচ্ছে barristers.in25@gmail.com, এই ইমেইলের মাধ্যমে আমরা প্রশ্ন গ্রহণ করে থাকি। আমরা সবারই প্রশ্ন উত্তর দিয়ে থাকি, বাট পর্যায়ক্রমে, সবার উত্তর তো একদিনে দেওয়া সম্ভব না। আমরা ইতিমধ্যে 2টা প্রশ্ন পেয়েছি ইমেইলে। আমি আমার স্টুডেন্টকে রিকোয়েস্ট করছি, তুমি যদি স্যারকে একটা প্রশ্নগুলো করে ফেলো। প্রথম প্রশ্ন সাকিব চৌধুরী মিরপুর থেকে, স্টুডেন্টরা কিভাবে ইউকেতে সেটেল হতে পারে? সেটেলড হওয়ার অনেকগুলো পাথওয়ে আছে, বাট স্টুডেন্ট বিষয়ে যে স্টুডেন্ট থেকে সরাসরি সেটেলড হওয়ার কোনো সুযোগ এখন নেই। একটা পাথওয়ে আছে, এটাকে বলে লং রেসিডেন্স। এটা ইফ এনিওয়ান লিভস অর রিসাইড ইন দ্য ইউকে লিগালি ফর 10 years, কেউ সেটা স্টুডেন্ট না, মানে যে কেউ সেটা স্টুডেন্ট হতে পারে, মনে করেন লিগালি, এই কথাটা মনে রাখতে হবে। মনে করেন আমি স্টুডেন্ট ভিসায় গেলাম, এখন আমার স্টাডি যদি ইফ আই ক্যান কন্টিনিউ মাই স্টাডি ফর নেক্সট 10 years এবং এখানে কোনো ব্রেকআপ না থাকে, তাহলে আফটার 10 years আমি আপনার এই সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সেকেন্ড কোয়েশ্চেন রকিবুল আলম বিশ্বনাথ, সিলেট থেকে, আমি সিলেটের একজন এজেন্টের মাধ্যমে কেয়ার ওয়ার্কার হিসেবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছিলাম। আমাকে ভিসা দেওয়া হয়নি। রিফিউজাল লেটারে বলেছে যে আমার সিওএস নাকি জেনুইন ছিল না, আর সেই কারণে আমাকে 10 বছরের জন্য ব্যান্ড করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি আগামী 10 বছর ইউকেতে কোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবো না। যদি করি তাহলে কোনো কিছু বিচার বিবেচনা করা ছাড়াই আমার ভিসা রিফিউজ করা হবে। প্রশ্ন হচ্ছে, আমার তো কোনো দোষ নেই, আমার এজেন্ট আমার সাথে প্রতারণা করেছে, বাংলাদেশ থেকে দেয়া আমার সকল ডকুমেন্ট জেনুইন, আমি তো কোনো ফলস ডকুমেন্ট জমা দেইনি। এখন এই বিষয়ে আমার কোনো কিছু করার আছে কিনা? না, আপনি যেটা বলছেন যে আমার কোনো দোষ নেই, যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাকাত আপনার পকেট থেকে টাকা নিয়ে গেল, 10 লাখ টাকাই হোক 5 লাখ টাকাই হোক, তো এখন যদি আপনি বলেন যে ডাকাত তো আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, আমার তো কোনো দোষ নেই, টাকা তো আপনি ফলস লোকের কাছে গেছেন, আপনি এজেন্টের কাছে গেছেন, খারাপ মানুষের কাছে গেছেন, খারাপ জায়গায় গেছেন,
তো এটা তো আপনাকে সাফার করতে হবে, এইটা এখানেও আপনার লেক অফ নলেজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি যে ইমিগ্রেশন লোতে আপনি এজেন্টের কাছে গেলেন কিনা, কোনো লয়ারের সাহায্য নিলেন কিনা, এটা ওইখানে দেখা হয় না। আপনি নিজেও হয়তো জানেন, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্মের সিগনেটরি কে? আপনি সাইন করতেছেন, আপনি বলতেছেন ওই যে ফর্মের মধ্যে কিন্তু একটা আপনার ডিক্লারেশন আছে ফর্মের শেষের দিকে, টু দ্য বেস্ট অফ মাই নলেজ এন্ড বিলিফ দ্য ফ্যাক্টস এন্ড ইনফরমেশন প্রোভাইডেড আর ট্রু এন্ড কারেক্ট, টু দ্য বেস্ট অফ মাই নলেজ এন্ড বিলিফ। তো সেটা বইলে আপনি দিচ্ছেন, তো আপনি যে ইনফরমেশন দিচ্ছেন, আপনি যে ডকুমেন্টস দিচ্ছেন, আপনি নিজে ডিক্লেয়ার করে বলতেছেন যে আমার জানা মতো এগুলা ট্রু এন্ড কারেক্ট। তো এখন দেখা যাচ্ছে যে না, আপনি ট্রু এবং কারেক্ট না, আপনি ফলস ইনফরমেশন দিচ্ছেন, ফলস ডকুমেন্ট দিচ্ছেন। তো ফলস ডকুমেন্ট যদি আপনি দেন, এ লায়াবিলিটি আপনাকে নিতে হবে। কথা হচ্ছে এটা যে একটা ইউকের একটা প্রতিষ্ঠান থেকে আপনি একটা ডকুমেন্ট আনবেন, আনার পরে জমা দেবেন। এখন এই ডকুমেন্ট হাউ ইউ উইল ভেরিফাই ইট, অথেন্টিসিটিটা আপনি যাচাই করবেন কিভাবে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে বলি, যেমন আপনি যদি অসুস্থ হন, আপনি যদি একটা হাতুড়ে ডাক্তারের কাছে যান, আপনার পরিণতি এক ধরনের হবে। আপনি যদি একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে যান, MBBS FRCS এক্সপিরিয়েন্স একজন প্রফেসরের কাছে যান, তো এটা যদি আপনি রোগের চিকিৎসা প্রপার চিকিৎসা যান, তো কোথায় যাবেন? ভালো ডাক্তারের কাছে। আর যদি হাতুড়ি ডাক্তারের কাছে যান, তাইলে পরিণতি যা হবে, ওই আপনি যে এজেন্টের কাছে গেছেন, আপনার পরিণতি তাই হয়েছে। আপনি যদি একজন ভালো লয়ারের কাছে যেতেন, তাইলে উনি চেক করতে পারতো, উনি হোম অফিসের ওয়েবসাইটে ঢুকে দেখতো যে এই স্পন্সর ওই লাইসেন্সদারি স্পন্সর কিনা, নাম্বার 1। নাম্বার 2 যে কস্টটা ইস্যু করেছে, আপনার এই কস্টটাও ভ্যালিড কিনা, এটাও যাচাই করার সুযোগ আছে। তাদেরকে একটা পেইড মেইল দিতে হয়, এটা 2.74 পাউন্ডস দিয়ে একটা মেইল দিয়ে যে এই নামে এই লাইসেন্স এই কস্ট নাম্বার দিয়ে একটা কস্ট ইস্যু করা হয়েছে, সার্টিফিকেট অফ স্পন্সরশিপ COS যেটা বলা হল, এটা ইস্যু করা হয়েছে, এটা ভ্যালিড কিনা একটু জানতে চাই। 5 ওয়ার্কিং ডেজের মধ্যে, অনলি 5 ডেজ এর মধ্যে রিপ্লাই চলে আসবে যেটা বৈধ কি বৈধ। কিন্তু আমাদের হচ্ছে কি, আমরা খুব হচ্ছে তাড়াহুড়ো করি সবকিছু। আজকে কস্ট পেয়ে গেছি, 1 সপ্তাহের মধ্যে আপনার ধরেন অ্যাপ্লাই করে ফেলবো, এবং ধরেন যার কাছ থেকে আনছে তাকে ট্রাস্ট করছে। তো এগুলো যদি আপনি ভালো করে না জানেন, তো প্রতারিত হবে। মাইশা, তোমাকে ফাইনাল কোয়েশ্চেন, তুমি কি আইন অঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাও? এনিথিং ইউ লাইক টু ইউর ফেলো ফ্রেন্ডস? আমি মনে করি আইন বিষয়ে পড়াশোনা করাটা শুধু আমাদের লিগ্যাল রুলস জানাটা না, এটার থ্রুতে আমরা হচ্ছে ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস অ্যান্ড স্পেশালি সোসাইটিতে কীভাবে ফিট ইন করা যায় সেটার একটা লাইফস্টাইল আমরা বুঝতে পারি। তো যারা হচ্ছে চিন্তা করছে যে আমি কি আইন নিয়ে পড়াশোনা করবো কি না, কনফিউজড, আই থিঙ্ক আই উড এনকারেজ দেম যে টু স্টাডি ল, ইয়েস, বিকজ এটা সবার লাইফেই অ্যাপ্লিকেবল হয় ল পড়াটা। রাইট, থ্যাংক ইউ মাইশা। আপনার কাছে ফাইনাল এনি মেসেজ টু? যে মেসেজ হচ্ছে, যেহেতু আজকে আপনি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আমাকে নিয়ে আসছেন, ইমিগ্রেশন সংক্রান্তে আমি দেশবাসীর প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় যান, বিদেশে যেমন স্টুডেন্ট ভিসায় যান, সেটেলমেন্ট ভিসায় যান, ভিজিট ভিসায় যান, প্লিজ সঠিক তথ্য প্রদান করবেন, কারেক্ট ইনফরমেশন আপনার ব্যাপারে। আপনি সেখানে মিথ্যা জন্ম তারিখ দেবেন না। তারপরে হচ্ছে মনে করেন মিথ্যা কোনো তথ্য দিবেন, আপনি যদি সিঙ্গেল হন মেরিড বলবেন না, যদি মেরিড হন সিঙ্গেল বলবেন না। তারপরে হচ্ছে ধরেন মনে করেন আপনি যদি সিঙ্গেলই হন, তো মেরিড হওয়ার প্রশ্ন আসে না। অনেকেই আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে সেটা হচ্ছে যে অনেকে মিথ্যা আপনার ওই যে নিকাহনামা বা ম্যারেজ ডিড এটা বানায়া দিয়ে দেয়, বার্থ সার্টিফিকেট রেডি করে দিয়ে দেয়। এগুলা করার মাধ্যমে হয় কি জানেন, আগে এখন আপনার ডেভেলপমেন্ট হয়েছে অনলাইন হওয়াতে, আগে অনেকে মিথ্যা আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়ে দিত। তো এতে করে হয় কি, জাতিগতভাবে আমরা যে মিথ্যুক, আমরা যে ফর্জ ডকুমেন্ট সাপ্লাই করি, এগুলাতে হচ্ছে কি পরবর্তীতে যারা সঠিকও দেয় এদের ব্যাপারে কিন্তু মানে যারা হচ্ছে জাল জালিয়াতি করে, এদের কারণে সঠিক যারা অ্যাপ্লিকেশন করে এরাও সাফার করে। একবার যদি আপনার একটা ডিসগ্রেসফুল একটা আপনার মার্ক আপনার মধ্যে লেগে যায়, একবার একজন যদি চুরি করে ফেলে 10 বছর সে চুরি না করলেও কিন্তু ইতিহাসে কিন্তু আপনি চুর হয়ে গেলেন। মানে এটা শুধু তার ক্ষেত্রে না, এটা হচ্ছে সারা জাতির সব মানুষের ক্ষেত্রে যারা ইমিগ্রেন্ট তাদেরকে প্রভাবিত করে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সব সত্য তথ্য দেবেন, সঠিক ইনফরমেশন দেবেন, এবং আপনার ওই যে সঠিক জেনুইন ডকুমেন্টস দেবেন। এর পরবর্তী আরেকটা জিনিস বলি, যে আমাদের দেশে নাম ধারণের ক্ষেত্রে আপনার আমাদের বেশ সমস্যা আছে। যেমন হচ্ছে কারো নাম দেখবেন লিখে হচ্ছে মোহাম্মদ পুরো স্পেলিং দিয়া, তারপর হচ্ছে ধরেন মনে করেন নামটা লিখে, আরেক কেউ লিখে MD। এর চেয়ে আরো আপনার মানে আমি কি বলবো, অ্যাস্টোনিশিংই বলি শব্দটা, মহিলাদের নামের ক্ষেত্রে। আমাদের দেশে মহিলাদের নামের ক্ষেত্রে দেখবেন মুসাম্মাদ, মুসা,
এমএসটি, মানে এই এবং এগুলাতে হচ্ছে কি এবং আরো হচ্ছে মজার বিষয় যেমন নাজমা বেগম, আমি ফর এক্সাম্পল একটা নাম বলি, কেউ লিখে NAGMA নাগমা, মানে জি দিলে আমরা যে স্পেলিং, কেউ নাজমা, কেউ জে দিয়ে, কেউ জেড দিয়ে। এই যে কিগুলো, এগুলো এখন আমাদের মধ্যে সচেতনতা আসতেছে। আমি আরও বিনীতভাবে বলবো যে আপনারা আপনাদের নামটা সঠিকভাবে লিখবেন, জন্ম তারিখটা সঠিকভাবে দিবেন, যাতে পরবর্তীতে আরেকটা, কারণ হচ্ছে কি এখন কিন্তু আপনার রেকর্ডগুলো কিন্তু কিসে চলে যাচ্ছে, বায়োমেট্রিক্স রেকর্ড হচ্ছে। তো এগুলাতে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি আপনি আপনার নামটা সঠিক না দেন, বাবার নাম, মার নাম, আপনার জন্ম তারিখ, পরবর্তীতে এগুলো এফেক্ট করে। সো এইসব বিষয়ে তথ্য প্রদানের ক্ষেত্রে আপনারা আরো সতর্ক হবেন। থ্যাংক ইউ ফর কামিং ইন অ্যান্ড মাইশা, তোমাকেও আসার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।